প্রবাসী বাঙালির চোখে আরজিকরের গোলযোগ। সম্প্রতি কলকাতার আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসক, যিনি চিকিৎসা শাস্ত্রে ডক্টর অব মেডিসিন অর্থাৎ স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রমে শিক্ষানবিশ হিসেবে নিযুক্ত ছিলেন, হাসপাতাল চত্বরেই ধর্ষণের শিকার হয়ে নিহত হয়েছেন। বিষয়টা এখন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের আওতা ছাড়িয়ে কেন্দ্রীয় সরকারের আওতায় চলে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সুযোগ বুঝে কাগজের কাটতি বাড়াবার ধান্দায় এই মর্মান্তিক ঘটনার ব্যাপক প্রচার করে চলেছে। কে দোষী, কে নির্দোষ, কে দায়িত্ব এড়িয়েছে, কার কি করা উচিত ছিল, কে কি করেনি, এই বিতণ্ডায় আসল সত্যটা চাপা পড়ে আছে। এখন যেটা দেখা যাচ্ছে, এই হতভাগিনী ধর্ষিতা মহিলাকে কেন্দ্র করে আক্রমণাত্মক রাজনীতির খেলা শুরু হয়ে গেছে। এই প্রতিবেদনের শিরোনাম দেখে পাঠকের খটকা লাগতেই পারে। কলকাতার এই বিতর্কিত ঘটনাটি নিয়ে এক প্রবাসী বাঙালির লোক দেখানি উদ্বিগ্ন প্রকাশ করাটা কতখানি যুক্তিসঙ্গত। উদ্বিগ্ন প্রকাশ করা নয়, শুধু কয়েকটা মূল বিষয়ে শোরগোলের তলায় যা চাপা পড়ে গেছে সেই দিকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা আমার উদ্দেশ্য। চিকিৎসক এবং চিকিৎসার পাঠ্যক্রম আর প্রশাসন সম্বন্ধে আমার সামান্য জ্ঞান আর অভিজ্ঞতা অর্জন করার সৌভাগ্য হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি আরজিকরের এই মর্মান্তিক ঘটনাটি বোঝবার চেষ্টা করছি। বিশেষত ব্যক্তিগত উদ্যোগে আমেরিকান এবং ক্যানাডিয়ান ছাত্রছাত্রীদের সুবিধার্থে 25 বছর আগে আমি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছি। আমাদের কলেজ থেকে আজ পর্যন্ত প্রায় 1000 যোগ্য চিকিৎসক আমেরিকা আর কানাডার বিভিন্ন শহরে সাফল্যের সাথে চিকিৎসকের পেশায় নিযুক্ত রয়েছে। কাগজে কলমে আমি এই প্রতিষ্ঠানের সর্বেসর্বা। 1969 সাল থেকে আমি প্রবাসী হলেও দেশ সম্বন্ধে আমার আগ্রহ এবং কৌতূহল কারো থেকে কম নয়। কোনো এক প্রতিষ্ঠানে কাজের পরিবেশ, বিশেষত মহিলাদের পক্ষে কতখানি নিরাপদ, সেটা নির্ভর করে অবশ্যই প্রতিষ্ঠানের প্রশাসনিক মান আর কিছুটা হলেও ভৌগোলিক অবস্থানের পরিবেশের ওপরে। এখানে কলকাতায় অবস্থিত সরকারি হাসপাতালের অভিজ্ঞতার প্রসঙ্গ উল্লেখ করা যেতেই পারে। 1960 সাল থেকে আমরা একটা ধরাবাঁধা অভিজ্ঞতার পুনরাবৃত্তি লক্ষ্য করছি। দেখা যায় জনৈক রোগীকে সরকারি হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর, উপযুক্ত চিকিৎসার তাৎক্ষণিক ব্যবস্থার অভাব। তার কাছে অভিজ্ঞ চিকিৎসক তো দূরের কথা, কোনো শিক্ষানবিশ চিকিৎসকও বা রেসিডেন্ট ফিজিশিয়ান রোগীর ধার কাজ ঘেঁষে না। রোগীর পরিবারবর্গকে তার অবস্থা সম্বন্ধে ওয়াকিবহাল করার মতো কোনো নির্ভরযোগ্য ব্যবস্থা অথবা দায়বদ্ধতা সরকারি হাসপাতালের প্রশাসনে বহু সন্ধান করিয়াও পাওয়া যায় না। এই ধরনের চিকিৎসার অনিবার্য ফল হিসেবে রোগীর অপঘাত মৃত্যু ঘটলে শোকাহত পরিবারের পক্ষে কোথাও অপঘাত মৃত্যুর কোনো কারণ অনুসন্ধান অথবা অভিযোগ করার কোনো পরিকাঠামো অথবা রেওয়াজ নামে থাকলেও কাজে নেই। সুতরাং প্রতিকারের তো কোনো প্রশ্নই ওঠে না। শোকাহত, বিক্ষুব্ধ, হতাশ পরিবারের সদস্যরা খুব স্বাভাবিক কারণেই সংযম হারিয়ে হাসপাতালের কর্মীদের সাথে দুর্ব্যবহার করে থাকে। তার পরের অনিবার্য পদক্ষেপ শোকাহত, বিক্ষুব্ধ, হতাশ রোগীর পরিবারবর্গকে প্রতিকারের আশ্বাস অথবা সান্ত্বনা অথবা ক্ষতিপূরণ দেবার বদলে পুলিশ তলব করে দৈহিক নির্যাতন আর অপমান সহযোগে তাড়িয়ে দেয়া। তার পরের পদক্ষেপ হাসপাতালের চিকিৎসক সম্প্রদায় একজোট হয়ে প্রতিকারের দাবি তুলে থাকে। ভুক্তভোগী রোগী অথবা তার সন্তপ্ত পরিবারের মানসিক অবস্থা বিবেচনা করে কী ধরনের ব্যবস্থা, পরিকাঠামো আর পরিষেবা হাসপাতালের চত্বরে উপস্থাপনা করা উচিত, এই সম্বন্ধে চিকিৎসক সম্প্রদায় সম্পূর্ণ নির্লিপ্ত, উদাসীন, সম্ভবত সম্পূর্ণ অজ্ঞ। কারণ সমাজের যে শ্রেণীর মানুষ সরকারি হাসপাতালে তথাকথিত চিকিৎসার জন্য আসে, চিকিৎসক সম্প্রদায়ের শ্রেণী থেকে তারা বহু দূরের মানুষ। সরকারি হাসপাতালের চিকিৎসকদের মানসিকতায় তাদের রোগী মানুষ বলিয়াই গণ্য হইতে পারে না। এই ক্ষেত্রে চিকিৎসকদের কি দাবি? রোগীর উন্নততর যথোপযুক্ত পরিষেবা নয়, তাদের দাবি আরো মজবুত পুলিশি সুরক্ষা। এই দাবি নিয়ে তারা রাজনৈতিক নেতৃত্বের কাছে দরবার করে। নেতৃবৃন্দ তাদের বিচার বুদ্ধি অনুসারে আরো তৎপর, আরো উন্নততর পুলিশি ব্যবস্থার আশ্বাস দিয়ে নিজেদের ভোট পাওয়ার সম্ভাবনা সুরক্ষিত করবার চেষ্টা করে থাকে। বিগত 77 বছর ধরে
এই ট্র্যাডিশন সমানে চলেছে। আজকে আরজি করের এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে আমি নিজেকে প্রশ্ন করি, আমাদের মেডিকেল কলেজে এই ধরনের ঘটনা ঘটবার বা ঘটাবার মানসিকতা অথবা কোনো সুযোগ অথবা পরিবেশ আছে কি? বলা বাহুল্য, মানুষ সর্বত্রই এক, সে যেই আসনেই বসুক না কেন। সুতরাং এই মর্মান্তিক ঘটনা যে কোনো পরিবেশে ঘটবার সম্ভাবনা রয়েছে, মানসিকতাও আছে, কিন্তু ঘটাবার সম্ভাবনায় তফাৎ থাকতে পারে, ঘটাবার সুযোগের তফাৎ থাকতে পারে, সর্বোপরি পরিবেশের তফাৎ তো নিশ্চিতভাবে আছে। আর একটা বিষয়ের অবতারণা করতে বাধ্য হচ্ছি। বিগত ৭৭ বছরে বিশেষত পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যে রোগীরা আসে, তারা ইংরেজি ভাষায় নিজের মনোভাব ব্যক্ত করতে পারে না। তারা সমাজের শতকরা ৯৫% মানুষ, চিকিৎসক সমাজের সদস্যরা যে শ্রেণী থেকেই আসুক না কেন, তারা চিকিৎসা জগতে প্রবেশ করার ছাড়পত্র পেতে না পেতেই ইংরেজি আর ইংরেজি পনায় চ্যস্ত হয়ে ওঠে। মাতৃভাষায় অজ্ঞতার আস্ফালন তাদের সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়ায়। এরা চিকিৎসা বিজ্ঞানের যে বিদ্যা নিজের দেশে অর্জন করেছে তাকে বলা চলে পশ্চিমের এঁটো চাটা শিক্ষা। এদের দিনের চিন্তা, রাতের স্বপ্ন, কেমন করে চিকিৎসা শাস্ত্রে অর্জিত জ্ঞানের ভিত্তিতে পশ্চিমের কোনো দেশে গিয়ে সম্ভ্রান্ততর জীবিকা অর্জন করার সুযোগ পাবে। এই মনোভাব দোষের কিছু নয়, কারণ প্রথমত অসাধারণ মেধা না থাকলে সরকারি মেডিকেল কলেজে প্রতিযোগিতার ভিত্তিতে ভর্তি হওয়া যায় না। সুতরাং অসাধারণ মেধাবী ছাত্রছাত্রীদের সম্ভ্রান্ত পেশা আর সম্ভ্রান্ত জীবনযাত্রার অধিকার নিজের দেশে না থাকলে, সেই সুযোগ দেশে না পাওয়া গেলে বিদেশে তার সদ্ব্যবহার করার প্রচেষ্টা থাকা খুবই স্বাভাবিক। ভালোভাবে থাকতে কে না চায়? আমি বারবার নিজেকে প্রশ্ন করেছি, আমাদের মেডিকেল কলেজ আর তার সংলগ্ন আমেরিকান হাসপাতালগুলিতে ছাত্রছাত্রী অথবা রোগীদের আরজি করের মতো অভিজ্ঞতা কি হতে পারে? উত্তরে বলতে হয়, কদাপি নহে। কিন্তু কেন? আমাদের মেডিকেল কলেজের প্রশাসন আর পরিবেশের সাথে ভারতীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসন আর পরিবেশের একটা মৌলিক তফাৎ রয়েছে। আমেরিকান সরকার অনুমোদিত মেডিকেল কলেজ হিসেবে আমাদের মেডিকেল কলেজের প্রশাসনের উপরে যে ধরনের সরকারি নজরদারি আছে, আমাদের কলেজকে সরকারের কাছে যতটা জবাবদিহি করতে হয়, আমাদের কলেজের শিক্ষা এবং পরিকাঠামো সরকার যতটা খুঁটিয়ে মূল্যায়ন করে থাকে, মুনাফার লোভে সেসব অমান্য করে প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখা সম্ভব নয়। কলেজের গুণগত মান স্বভাবতই একটা নির্ধারিত উঁচু স্তরে বজায় রাখতে আমরা দায়বদ্ধ, কিন্তু সেই গুণগত মান আমাদের বুদ্ধিমত্তা অথবা দক্ষতার জোরে প্রতিষ্ঠিত হয় না। ধরা বাধায় বেঁধে দেয়া সরকারি নিয়ম কানুনের ছকে ফেলে প্রতিষ্ঠানের পরিকাঠামো আর প্রশাসন তৈরি করতে আমাদের বাধ্য করা হয় বলেই গুণগত মান বজায় থাকে। তাছাড়াও রয়েছে নিয়মিত, সুনিয়ন্ত্রিত, সুচিন্তিত সরকারি তদারকি আর প্রতিষ্ঠানের জবাবদিহি করার রেওয়াজ, যার অন্যথা হলে পরিণাম খুবই অপ্রিয় হতে পারে। এত অপ্রাসঙ্গিক আর হয়তোবা প্রাসঙ্গিক কিছু কথা বলে যেটা বোঝাবার চেষ্টা করেছি তা হলো, মেডিকেল এডুকেশন অথবা হাসপাতালের পরিষেবার যথাযথ মান বজায় রাখতে হলে চিকিৎসকের দক্ষতা আর অভিজ্ঞতা যেমন দরকার, তার চেয়ে বহুগুণে বেশি দরকার দেশের কেন্দ্রীয় আর প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রকের অর্থাৎ নীতি নির্ধারকদের দক্ষতা, অভিজ্ঞতা আর জবাবদিহি করার সুচিন্তিত, পরিকল্পিত, পরিচ্ছন্ন ব্যবস্থাপনা। বিগত ৭৭ বছর ধরে যা করা হয়নি অথবা করা হবে এমন কোনো সম্ভাবনা দেখাই যাচ্ছে না। নানা দৃষ্টান্ত আর পরিসংখ্যান মেলে ধরে অনেকে তর্ক তুলতেই পারেন, অমুক অঞ্চলে অমুক সরকারি হাসপাতালে অমুক রাজনৈতিক নেতার উদ্যোগে বিগত কয়েক বছরের তুলনায় চিকিৎসা পরিষেবার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। উন্নতি নিশ্চয়ই হয়েছে, তবে সেটা বেসরকারি চিকিৎসা পরিষেবার গণ্ডিতেই সীমাবদ্ধ, যা দেশের শতকরা ৯৫ জন মানুষের সাধ্যের অতীত। আরজি কর মেডিকেল কলেজে যা ঘটেছে, বেসরকারি মেডিকেল কলেজ আর হাসপাতালের প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা সাধারণত ঘটতে পারে না। কেন পারে না? কারণ বেসরকারি স্বাস্থ্য পরিষেবার নীতি নির্ধারক সম্প্রদায়ের পেশাগত মান আর জবাবদিহি করার পদ্ধতি তাদের সরকারি সহকর্মীদের তুলনায় অনেক উন্নত ধরনের বলেই
সেখানে পরিষেবা অনেক উচ্চ মানের, যদিও এই উচ্চমানের পরিষেবা দেশের শতকরা ৯৫% বাসিন্দার ধরা ছোঁয়ার বাইরে। যে কোনো সরকারি প্রতিষ্ঠান শোচনীয় মানের পরিষেবার সমালোচনা বিগত ৭৭ বছর ধরেই চলে আসছে। বাঙালি ভদ্রলোক সম্প্রদায় সরকারি হাসপাতাল থেকে যুক্তিসঙ্গত কারণে চিরদিনই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলেন। সুতরাং সরকারি হাসপাতালে পরিষেবার মান উন্নত হয়েছে কি না সে বিষয়ে বিতর্ক নিষ্প্রয়োজন। বিগত ৭৭ বছর ধরেই বাদ বিতণ্ডা চলছে কোন রাজনৈতিক দল অথবা কোন রাজনৈতিক নেতা ক্ষমতায় এলে জীবন ধারণের জন্য অপরিহার্য পরিষেবাগুলির উন্নতি হতে পারে। ভদ্রলোক সমাজ আজও বুঝে উঠতে পারেননি অথবা বুঝতে চান না যে রাজনৈতিক নেতা বা নেতৃত্ব বদলালেই জনজীবনে সর্বাঙ্গীন সমৃদ্ধি আসে না, আসেনি, আসতে পারে না। সর্বাঙ্গীন সমৃদ্ধি আসতে পারে আপামর জনসাধারণের সমবায় ভিত্তিক গঠনমূলক কাজের মাধ্যমে। রাজনৈতিক নেতৃত্বের প্রথম আর প্রধান দায়িত্ব আন্তর্জাতিক মানের নিঃশুল্ক সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষার ভিত্তি স্থাপন করা। যে শিক্ষা ব্যবস্থায় রয়েছে জনগণের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, জল, হাওয়া, মাটির ছোঁয়া, যে শিক্ষা জনগণকে সমাজের গঠনমূলক কাজে সামিল করবার সুযোগ আর মানসিকতা এনে দেয়। বিজাতীয় এঁটো চাটা শিক্ষায় যা কখনোই সম্ভব নয়। আবার আরজি কর মেডিকেল কলেজের প্রসঙ্গে ফিরে আসা যাক। এক টুকরো ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওতে কলকাতায় আন্দোলনকারীদের এক ঝলক দেখুন। লক্ষ্য করবেন বেশিরভাগ পোস্টারগুলো ইংরেজিতে লেখা। প্রতিবাদ জানানো হচ্ছে ইংরেজি ভাষায়। মিছিলে যারা সামিল হয়েছেন পরিচয় এদের বাঙালি হলেও নিশ্চিত বলা যায় তারা সাবলীলভাবে নিজের ভাষায় মনোভাব প্রকাশ করতে পারে না। এদের মধ্যে বেশিরভাগ বাঙালি হলেও শিক্ষার দোষে অথবা গুণে নিজের ভাষায় এরা লিখতে বা পড়তে পারে না। এদের দিনের চিন্তা এবং রাতের স্বপ্ন খুবই সঙ্গত কারণে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেয়া। এবার ভিডিওটা দেখুন। এছাড়াও নিহতের সারা শরীরে মিলেছে 2 ইঞ্চি পর্যন্ত প্রায় 16টি ক্ষতের দাগ। রিপোর্টে আরও বলা হয়েছে মৃতের ফুসফুসে জমাট বেঁধেছিল রক্ত। শরীরে আরও অনেক স্থানে মিলেছে রক্ত জমাট বাঁধা দাগ, তবে কোনো হাড় ভাঙার তথ্য মেলেনি ময়নাতদন্তে। আরজি কর মেডিকেল কলেজে এমন মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে বাঙালি ভদ্রলোক সমাজ সঙ্গত কারণে যথার্থই সোচ্চার হয়ে উঠেছে এবং হওয়া উচিত। এই বিক্ষোভ দেশের চারিদিকে ছড়িয়ে পড়ছে, হয়তোবা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি হয়তোবা মেনে নেওয়া হবে, হয়তোবা হবে না। বিক্ষোভের পরিণাম যাই হোক, যে সামাজিক অবক্ষয়ের কল্যাণে সম্ভাবনাময়ী এক যুবতী চিকিৎসককে প্রাণ দিতে হলো, তার জোরালো প্রতিবাদ যতটা প্রাসঙ্গিক এবং ন্যায়সঙ্গত তার চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক আপামর জনগণের চোখে আঙুল দিয়ে দেখানো সামাজিক অবক্ষয়ের চেহারাটা কত বিধ্বংসী, কত বর্বর। সমাজকে ভাবানো উচিত কেন এবং কি উপায়ে এমন অভিশপ্ত সমাজ ব্যবস্থার আমূল সংস্কার করার দরকার আছে, যাতে ভবিষ্যতে আর একটা সম্ভাবনাময়ী প্রাণ লালসার শিকার না হয়। নমস্কার, আমার নাম কল্লোল গুহ।